সে জাভিয়ানের চলে যাওয়া দেখে কয়েক মিনিট থম মেরে বসে থাকে। তারপর ফোন লাগায় তার বয়ফ্রেন্ডকে। আজ তারা জবরদস্ত একটা পার্টি করবে, এটাই তার প্ল্যান। জাভিয়ান মাতাল অবস্থাতেই গাড়ি ড্রাইভ করে একটা শুনশান নিস্তব্ধ জায়গায় যায়। সেখানে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির উপর গিয়ে বসে পড়ে মদের বোতল নিয়ে। বিশাল সেই অন্তরিক্ষের দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। ভাবতে থাকে কেন সে এত নিষ্ঠুর হয়ে গেল। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে কয়েক ঘন্টার আগের সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য। চোখজোড়া বন্ধ করে মনে করতে থাকে হানিয়ার সেই হৃদয় নিংড়ানো কথাগুলো। হ্যাঁ, হানিয়া যখন রোজি বেগমকে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল, তখন জাভিয়ান তা শুনে ফেলে। মূলত সে তার মানিব্যাগ নিতে ভুলে গিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার একটু পরেই তার মনে পড়ে সে মানিব্যাগ আনতে ভুলে গিয়েছে। তার গাড়ি ইউটার্ন নিয়ে আবার বাসায় এসেছিল সেটা নিতে। কিন্তু ঘরে প্রবেশের মুহূর্তেই হানিয়ার ওই কথার কান্না দেখে সে আর ভেতরে ঢোকে না। মানিব্যাগ না নিয়ে সেখান থেকে আবার ফিরে যায়। সে আসমানের দিকে তাকিয়ে বলে, তাকে দেওয়া শাস্তিগুলো যেমন আমার বুকের আগুনকে নেভায়, তেমনিভাবে তার ওই মলিন মুখ, অশ্রুসিক্ত চোখ আমার বুকে ছুরি চালায়। এমনটা তো হওয়ার কথা ছিল না। কথা ছিল তাকে এবং তার পরিবারকে পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমার নিজেকে করা অঙ্গীকারের সমাপ্তি করব। কিন্তু কি থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু বুঝতে পারছি না। মনটাও বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছে দিন দিন। মস্তিষ্কের উপর দিয়ে কথা বলছে, তাকে আগলে নেওয়ার কথা বলছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? তার এই প্রশ্নের কোনো জবাব আসে না। হঠাৎই ধরণী কাঁপিয়ে শুরু হয় বৃষ্টি। জাভিয়ানের বৃষ্টি একদমই সহ্য হয় না। অসুস্থ হয়ে পড়ে সে। তাই সে তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে চলে আসে। কিছুক্ষণ সময় নিয়ে শান্ত করে নিজেকে। তারপর গাড়ি চালাতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে। হানিয়াকে বলে এসেছিল আজ ফিরবে না বাড়ি, কিন্তু মন আর বাহিরে টিকছে না। জাভিয়ান বরাবরই মস্তিষ্কের কথা শুনলেও আজ মনের কথা শুনতে বড্ড ইচ্ছে করছে তার। মনের কথা মেনে নিয়ে যাচ্ছে বাড়িতে। মনের এক কোণে থেকে কে যেন বলছে কেউ একজন তার জন্য অপেক্ষা করে বসে আছে। জাভিয়ান যখন বাসায় পৌঁছালো ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বাজে। এক দুই ফোঁটা করতে করতে এখন তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। হানিয়া তখনও জেগে তার জন্য অপেক্ষা করছে। নিচ থেকে যখন গাড়ির হর্নের আওয়াজ আসলো তখন সে দৌড়ে বেলকনিতে যায়। গিয়ে দেখতে পায় জাভিয়ান টলমলো পায়ে ভেতরে ঢুকছে। ড্রিঙ্কস করে এসেছে এই যে বিষয়ে সে নিশ্চিত। এক মনে ভাবে নিচে গিয়ে জাভিয়ানকে নিয়ে আসবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে জাভিয়ান তাকে বলেছিল তার কোনো বিষয়ে নাক না গলাতে। তাই সে আর চায় না। জাভিয়ানের কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ওটা দিয়ে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করে। তারপর সিঁড়ি বেয়ে নিচের রুমে ঢুকে। ঘরটা হালকা অন্ধকার। হানিয়া পাওয়ার লাইট অফ করে ড্রিম লাইট চালিয়ে রেখেছে। জাভিয়ানের অবচেতন মন হানিয়াকে খোঁজে। পুরো ঘর চোখ বুলিয়ে যখন হানিয়াকে পায় তখন সে বেলকনির দিকে এগিয়ে যায়। পেয়েছে সে হানিয়াকে। কিন্তু এই মেয়ে এত বৃষ্টির মধ্যে বেলকনিতে কি করছে? কথাটা ভেবে জাভিয়ানের ভ্রুচোরা কুঁচকে যায়। কিন্তু এই প্রশ্নটা সে মুখে করে না। মনের কথা মনেই চেপে পুনরায় পা চালিয়ে বেডের কাছে চলে যায়। তারপর বাহিরের কাপড় না খুলেই ধপ করে শুয়ে পড়ে। হানিয়া ঘরে ফিরে আরো মিনিট 10 পর। বৃষ্টির বেগ আগের থেকে আরো বেড়েছে, তাই চলে এসেছে। এসে জাভিয়ানকে এলোমেলো ভাবে শোয়া অবস্থায় দেখতে পায়। বেলকনির দরজায় হেলান দিয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখতে থাকে তার অতি সুদর্শন নিষ্ঠুর বরকে, যে কিনা হানিয়ার ঘুম হারাম করে নিচে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। জাভিয়ান উপর হয়ে শুয়ে আছে। জাভিয়ানের মুখটা তার দিকে কাত করে রাখা, তাই সে সহজেই তার মুখশ্রী দেখতে পারছে। হানিয়ার মন ভরে দেখা হয়ে গেলে সে জাভিয়ানের কাছে আসে। বেডে তার মাথার কাছে বসে। পুরো মুখটায় হাত বুলিয়ে আদর করে। বিয়ের পর আজ এই প্রথম সে জাভিয়ানের এত কাছে।
বিশ্বাস হয়? না হলেও কিছুই করার নেই, কারণ তার আর জাবিয়ানের সম্পর্কটা তো আর 10টা স্বাভাবিক সম্পর্কের মতো না। হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে তারপর নিচের মুখটা আস্তে করে এগিয়ে নিয়ে আসে জাবিয়ানের মুখের কাছে। খুবই সাবধানের সহিত প্রথম ভালোবাসার পরশ দেয় তার অর্ধাঙ্গকে। পরশটা ছিল খুবই নির্মল পবিত্র। বেশ কিছুক্ষণ নিচের ঠোঁট ছুঁয়ে রাখে সে জাবিয়ানের কপালে। তারপর জাবিয়ানের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ওহে নিষ্ঠুর অর্ধাঙ্গ আমার, আমি কেন এত বেহায়া বলতে পারেন? বিয়ের পর থেকে আজ পর্যন্ত মা ছাড়া কিছুই জোটেনি আমার কপালে। তাহলে আমার মনে কেন আপনার জন্য ভালোবাসার বীজ বপন হলো? দিন যত যাচ্ছে এই বীজ ততই নিজ মহিমা একটু একটু করে বাড়ছে। কেন হচ্ছে এমন? আপনি কি আমার এই ভালোবাসা ডিজার্ভ করেন? না। অপর পক্ষ থেকে কোনো জবাব আসে না। হানিয়া জানে নিচের প্রশ্নগুলোর জবাব পাবে না, তাও সে এই বোকামি করছে। করতে ভালো লাগছে তার, কারণ সে তো আর জাভিয়ান জাগ্রত অবস্থায় তাকে এই প্রশ্নগুলো করতে পারবে না। তাই তার ঘুমন্ত অবস্থায় একটু না হয় করলো বোকামি। হানিয়া তার ঠোঁট জাভিয়ানের কানে ছুঁয়ে সরল হাসে। জাভিয়ান তখনও গভীর ঘুমে। হানিয়া উঠে জাভিয়ানকে ভালো করে শুয়ে দিয়ে তার জুতা আর শার্ট খুলে দেয়। তোয়ালে ভিজিয়ে এনে মুখে হাত পা ভালো করে মুছিয়ে দেয়। পায়ের কাছে রাখা চাদর দিয়ে ঢেকে দেয় তার শরীর। তারপর জাভিয়ানের বেডের থেকে একটু দূরে বিছানা করে শুয়ে পড়ে। মনে মনে দোয়া করে একদিন যাতে জাভিয়ান নিজে থেকে তাকে তার বুকে নিয়ে ঘুমায় এবং এই দিনটা যেন তাড়াতাড়ি আসে। এই সব কিছু ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। রাত তখন 3:30। তখন হালকা গোঙানির আওয়াজে হানিয়ার ঘুম ভেঙে যায়। প্রথমে সে কিছু বুঝতে পারে না, কে এত রাতে গোঙাচ্ছে। ঘুমটা হালকা ছাড়লে সে বুঝতে পারে জাভিয়ান গোঙাচ্ছে। সে ধরফরিয়ে উঠে শোয়া থেকে জাভিয়ানের কাছে তার পাশে বসে রাখতে থাকে। এই শুনছেন? কি হয়েছে আপনার? গোংড়াচ্ছেন কেন? এই শুনুন না। কথাটা বলতে বলতে সে জাভিয়ানের গায়ে হাত দিলে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে। হানিয়া জাভিয়ানের কপালে গাল চেক করে দেখে, হ্যাঁ, জাভিয়ানের প্রচন্ড জ্বর এসেছে। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, কাবার থেকে একটা টি শার্ট এনে পরিয়ে দেয়। তারপর ওয়াশরুম থেকে গিয়ে মগে করে পানি আর একটা রুমাল এনে তার মাথায় পট্টি দিতে থাকে। জাভিয়ানের চুলগুলো হাতে রাখলে বুঝতে পারে মাথায় বৃষ্টির পানি পড়েছে, যার কারণে জ্বর এসেছে। অসময়ের বৃষ্টি জ্বর তো আসবেই। হানিয়া প্রথমে বিচলিত হলে এখন এতটা অস্থির না সে। অসুখ বিসুখ বা খারাপ সময়ে বিচলিত হলে অবস্থা আরো খারাপের দিকে চলে যায়। তাই সে মাথা ঠান্ডা করে জাভিয়ানের মাথায় ঠান্ডা পানির পট্টি দিতে থাকে। অনেকক্ষণ লাগিয়ে পট্টি দিয়েও যখন কাজ হয় না, তখন সে পুনরায় ওয়াশরুমে গিয়ে তোয়ালে ভিজিয়ে এনে জাভিয়ানের শরীর মুছিয়ে দিতে থাকে। জাভিয়ানের সাথে এত তোড়ছাড় করায় তার ঘুমটা হালকা হয়ে যায়। সে সে জ্বরের ঘোরেই বলে, মেয়ে, তুমি এমন কেন? এত মারি, তুচ্ছ, অবহেলা করি, তাও আমার সেবা করছো? হানিয়া জাভিয়ানের মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে বলে, কাছের মানুষ, মনের মানুষগুলোর জন্য আমি হানিয়া চরম পর্যায়ে বেহায়া হতে পারি। একটু না হয় হলাম বেহায়া আপনার জন্য। বিনিময়ে আপনাকে পেলাম, আপনার মন পেলাম। জাভিয়ান অনেকটা জ্বরের ঘোরে থাকায় হানিয়ার কথা শুনতে পেল কি না বোঝা গেল না। সে পুনরায় ঘুমিয়ে পড়ে। হানিয়া বাকি রাতটুকু তার সেবা করতে করতেই কাটিয়ে দেয়। হানিয়া চাইলেই তাকে জ্বরের ওষুধ দিতে পারত, কিন্তু তাকে একবার ডাক্তার বলেছিল জ্বর হওয়ার 3 দিন পর্যন্ত কোনো প্রকার ঔষধ না দিতে, লাগলে একটু পরপর শরীর হাত পা মুছিয়ে দিতে। তাও যেন ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীকে ঔষধ না দেওয়া হয়। সে কথা মাথায় রেখে হানিয়া জাভিয়ানের মাথায় পট্টি দিতে থাকে আর হাত পা ভেজা তোয়ালে দিয়ে মুছে দিতে থাকে। সকাল 10টা। হালকা রোদের তাপে জাভিয়ানের ঘুমটা ছুটে যায়। বেলকুনির দরজা খোলা থাকায় সেখান থেকে সূর্যের কিরণ এসে জাভিয়ানের মুখে পড়ছে। একটু মুছড়ামুছড়ি করে জাভিয়ান নিচের ঘুমটা দাঁড়ায়, তারপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়, কিন্তু মাথাটা হঠাৎই ঘুরে যায়। সে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কোথা থেকে হানিয়া এসে তাকে 2 হাত দিয়ে আগলে নেয়।
আরে আরে কি করছেন? দুর্বল লাগছিল তো আমাকে ডাক দিলেন না কেন? আজব তো। চলেন আমি দিয়ে আসছি ওয়াশরুম পর্যন্ত। জাবিয়ান চোখ বড় বড় করে হানিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তাকে ধমক দিয়ে কথা বলছে, কণ্ঠে আবার প্রখর অধিকার। হানিয়া নিচেই আবার বলে, বেশি খারাপ লাগছে? তাহলে আপনি এখানে বসুন, আমি পানি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। ঘরে বসেই মুখটা ধুয়ে নিয়েন। জাবিয়ান গম্ভীর গলায় বলে, কেন? আমার কি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি ঘরে বসে মুখ ধুবো? বিরক্তিতে হানিয়ার মাথায় তালু গরম হয়ে যায়। এই জন্যই বলেছে যে কারো ভালো করতে নেই। সে খ্যাক করে বলে, না, আপনার আবার কি হবে? ফ্রেশ হয়ে খেয়ে আমাকে এক দফা পিটিয়ে নিয়েন, তাহলেই হলো। পুরনো জাভিয়ান তালুকদার ইজ ব্যাক। জাভিয়ান একটু বেশি অবাক হচ্ছে আজ। মেয়েটা এত কথা বলছে কিভাবে? আগে তো তাকে দেখলে কেমন ভয়ে কুঁকড়ে থাকতো, আর আজ কিনা নিচে থেকে তাকে কতগুলো কথা শোনাচ্ছে। তার ভাবনার মাঝে হানিয়া তাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলে, আপনি কি নিচে যে ব্রেকফাস্ট করতে পারবেন নাকি উপরে নিয়ে আসবো? না, নিচে গিয়েই করব। আচ্ছা। কথাটা বলেই হানিয়া নিচে চলে যায়। জাবিয়ান আস্তে ধীরে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। কাল রাতের খাবার খায়নি সে, তার উপর আবার জ্বর। ভীষণ দুর্বল লাগছে। শুধু শুধু ভাব দেখিয়ে বলেছিল নিচে যাবে, এখন মনে হচ্ছে বসা থেকে দাঁড়ালেই পুরো দুনিয়া ঘুরছে। তাও সে টুকটুক করে নিচে নামে। সিঁড়ির মাঝামাঝি আসার পর নিচ থেকে হানিয়ার কান্নার আওয়াজ পায়। কেন যেন তার বুকে একটা চাপ খায়। একটু আগেও কত প্রফুল্লভাবে তার সাথে কথা বলছিল, ভালোই লাগছিল তার। এটুকু সময়ের মধ্যে আবার কি হলো যে হানিয়া এমন আওয়াজ করে কাঁদছে? জাবিয়ান জানে হানিয়া বেশি ব্যথা বা কষ্ট না পেলে আওয়াজ করে কাঁদে না, নিঃশব্দে কাঁদে। তাহলে কি তার মম বা সোহা তাকে এমন কিছু করেছে বা বলেছে যার কারণে সে এমন আওয়াজ করে কাঁদছে? সে আর কিছু না ভেবে দ্রুত পা চালিয়ে নিচে নামে। নিচে নেমে তার মাথা যেন আরো ঘুরে যায়। সেই সাথে প্রচন্ড গরমও হয়। রাগে যেন তার মাথা ফেটে যাবে যে কোনো সময়। তারই চোখের সামনে একজন অচেনা পুরুষ তারই বাসায় এসে তার বিয়ে করা বউকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা কি কোনো পুরুষের পক্ষে সহ্য করার মতো বিষয়? সে গটগট পায়ে তাদের কাছে এগিয়ে এসে হানিয়াকে টান দিয়ে নিচের বুকের সাথে চেপে ধরে এক হাত দিয়ে, আরেক হাত দিয়ে হানিয়াকে জড়িয়ে ধরা যুবকটির শার্টের কলার চেপে ধরে হিসিয়ে বলে, আপনার সাহসের তারিফ না করে পারছি না মিস্টার। আমারই বাসায় এসে আমারই বউকে জড়িয়ে ধরে আছেন। বুকের পাটা তো আপনার বিশাল। জাবিয়ানের এই কাজটি এতটাই তাড়াতাড়ি হয়েছে সবটা সকলের মাথার উপর দিয়ে যায়। হানিয়া চোখচূড়া রসগোল্লার মতো বড় বড় করে তাকিয়ে জাবিয়ানকে দেখছে। উপস্থিত বাকি সবাই তাই। ড্রয়িং রুমের উপস্থিত সকলের অবাক হয়ে তাকিয়ে আছে দুই যুবকের দিকে, যাদের মধ্যে একজনের চোখ প্রচন্ড ক্রোধ, আরেকজনের চোখে তৃপ্তি। যুবকটি নিচের কলার থেকে জাবিয়ানের হাত ছাড়াতে ছাড়াতে বলে, এখানে সাহসের কিছু নেই, যা আছে তা হলো অধিকার। জাভিয়ান দাঁতে দাঁত চেপে বলে, ওর উপর আমার থেকে আপনার অধিকার বেশি, এটা বোঝাতে চাচ্ছেন মিস্টার? যুবকটি একটা চমৎকার হাসি দিয়ে বলে, আমরা দুজন সমান অধিকার আছে ওর উপর, কিন্তু আপনার আগে সেই অধিকারের দাবিদার আমি। জাভিয়ানের মুখ দেখে তাকে প্রচন্ড রাগী মনে হলেও তার বুকের মধ্যে কেন যেন কালবৈশাখীর ঝড় বইছে। বুকের বাপাশে হৃৎপিণ্ড নামক বস্তুটা অস্বাভাবিকভাবে বিট করছে। শুধু একটাই কথা মনে হচ্ছে, এই যুবক যে কিনা আমার আগে ওর উপর দাবিদার। জাভিয়ান যুবকটিকে প্রশ্ন করে, কিভাবে? কে হন আপনি হানিয়ার? আপনার কি মনে হয় কে হতে পারি আমি? যুবকটির এমন হেয়ালিপূর্ণ কথায় জাভিয়ানের রাগ যেন তরতর করে বাড়ে। সে ধমক দিয়ে বলে, মশকরা করছেন? আপনার সাথে কি আমার সেই সম্পর্ক আছে যেটার জের ধরে মশকরা করবেন? আছে তো সেই সম্পর্ক। জাভিয়ান আর নিজের রাগ ধরে রাখতে পারে না। যুবকটির কলার ছেড়ে তার গালে একটা পাঞ্চ বসাতে যাবে, তার আগে হানিয়া তার হাত ধরে আটকিয়ে দেয়। অল্প চিৎকার করে বলে,
আরে কি করছেন? ভাইয়াকে মামা মারছেন কেন? জাভিয়ানের পাঞ্চ করা দেখে রোজি বেগম, জাভিয়ানের মা মিসেস তালুকদারও এগিয়ে আসেন হুড়মুড় করে। রোজি বেগম তাড়াতাড়ি করে বলে, কি করছো জাভিয়ান? স্ত্রীর বড় ভাইকে কেউ মারে? ও হানিয়ার ভাই আবরার। তোমাদের বিয়েতে সে ছিল না বলেই তুমি তাকে চিনতে পারছো না। রোজি বেগমের কথা শুনে জাভিয়ানের রাগটা পড়তে পড়তেও পড়ে না। জাভিয়ান আবরারের কলার থেকে হাত সরায়, কিন্তু কিছু একটা কারণে এখনো রাগী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আবরার হেসে বলে, বুঝলে কেন? আমি হারিয়ার উপর আগের অধিকারের দাবিদার। যাই হোক, কেমন আছো তোমরা? জাভিয়ান গম্ভীর স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন আরো ভালো আছি, কারণ নিজের চোখে বোনের সুখটা দেখতে পেলাম যে। কথাটা বলে আবরার একটা তৃপ্তিময় হাসি দেয়। হানিয়া মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে ভাবে, সুখ, সে যে এক অলিক বস্তু আমার জন্য ভাই। তুই জানিস না ভাই, তোর বোন সুখে অসুখে কতটা অসুস্থ। আদৌ আমার এই অসুখ ভালো হবে কিনা তাও জানি না। হানিয়া নিজেকে জাভিয়ানের বাহু থেকে ছাড়িয়ে তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই ভাবিকে নিয়ে আসলে না? আবরারের মুখের হাসিটা হালকা কমে যায়। না চাইতেও বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়। তোমার ভাবি ট্রাভেল করে এসে একটু অসুস্থ হয়ে পড়েছে। আমার রাজশাহী ফিরে যাওয়ার আগে একবার দেখা করে যাবে তোমার সাথে তোমার ভাবি। তাদের কথা শুনে কেন জাভিয়ান যেন আরো রেগে যায়। আবরার আরো কিছু বলবে তার আগে জাভিয়ান হানিয়াকে বলে, আমার ভালো লাগছে না। আমার ব্রেকফাস্ট নিয়ে উপরে আসো। কথাটা বলে সে গটগটিয়ে উপরে নিচে রুমে চলে যায়। আবরারের সাথে আর একটা বাক্য ব্যয় করে না। বিষয়টা ভীষণই অপমানজনক লাগে হানিয়ার কাছে। তাও সে স্বামীর টান টেনে বলে, আসলে ভাই, ওনার কার জ্বর এসেছিল, তাই হয়তো ভালো লাগছে না। তুমি বসো, আমি তাকে ব্রেকফাস্টটা দিয়ে আসছি। কথাটা বলে হানিয়া তার ভাইকে হালকা নাস্তা দিয়ে জাভিয়ানের ব্রেকফাস্ট নিয়ে যায়। রোজি বেগম আগেই চলে গিয়েছে। যখন কিনা সে হানিয়ার মুখে জাভিয়ানের অসুস্থতার কথা শুনেছে তখনই। সন্তান অসুস্থ হলে স্বাভাবিকভাবে মায়েরা বেশ চিন্তিত হন। সন্তানকে সুস্থ করে তোলার জন্য বেশ তৎপর হয়ে ওঠেন। কিন্তু এক্ষেত্রে জাভিয়ানের মা একদমই ব্যতিক্রম। হানিয়ার কাছ থেকে জাভিয়ানের অসুস্থতার কথা শুনেও তার কোনো হেলদোল নেই। সে তার মতো করে আবরারের সাথে আর দু একটা টুকটাক কথা বলে নিচের রুমে চলে যায়। সুহা তখনও ড্রয়িং রুমে বসে বসে ফোন চালানোর বাহানায় আর চোখে আব্রাহামকে দেখছে। প্রথম দেখাতেই তথাকথিত ক্রাশ খেয়ে ফেলেছে সে। ক্রাশ খাবে বা নাই কেন, আবরার দেখতেই ক্রাশ খাওয়ার মতো। ছোট ছোট চোখ ছোড়া চশমার আড়ালে লোকানো, মুখ ভর্তি চাপ দাড়ি, যা কিনা সুন্দর করে ছোট্ট করে রাখা। আর আবরারের সবচেয়ে সুন্দর জিনিসটা হলো তার হাসি। সদা সর্বদা তার মুখে লেপ্টে আছে একটা মিষ্টি হাসি। হানিয়ার কাছ থেকে আবরারের বউয়ের কথা শুনে বুঝতে পারে আবরার বিবাহিত। তাও সে একটা চান্স খুঁজছে তাকে পটানোর, ভিন্নভাবে তাকে নিচের দিকে আকর্ষিত করতে চাইছে। কিন্তু আবরার তার ফোনে কিছু একটা করছে বিধায় তার দিকে তাকাচ্ছে না। নিজের কাছে ব্যর্থ হয়ে সুহাও চলে যায় নিচের রুমে। হানিয়া জাভিয়ানের ব্রেকফাস্টটা রোজি বেগমের কাছে দিয়ে নিচে ভাইয়ের পাশে এসে বসে। রোজি বেগমই নিচে বলেছেন তার কাছে জাভিয়ানের ব্রেকফাস্টটা দিতে, সেই খাইয়ে দিবেন জাভিয়ানকে। আবরার ঘন্টা দুয়েকের মতো তালুকদার বাড়িতে থাকে। বোনের সাথে মন খুলে কিছুক্ষণ কথা বলে। সে হানিয়াকে জিজ্ঞাসা করে, তুই সুখী তো বোন? হানিয়া তার প্রশ্ন শুনে থমকে যায়। কি বলবে সে তার ভাইকে? না ভাই, আমি সুখী না। কোনো এক অজানা কারণে আমার স্বামী আমাকে প্রচন্ড ঘৃণা করে। এ কথা শুনলে যে তার ভাই এক মুহূর্ত অপেক্ষা করবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। এমনিতেই তার ভাইয়ের এই বিয়েতে মত ছিল না। এ নিয়ে তার বাবার ভাইয়ের মধ্যে এক নীরব যুদ্ধ চলছে। এখন যদি সে এই কথাগুলো তার ভাইকে বলে তাহলে শুরু হবে আরেক অশান্তি। হানিয়া চায় না তার জন্য কোনো অশান্তি হোক, তাই সে বুকে পাথর চেপে বলে, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভীষণ সুখী। আবরার তার মাথায় হাত রেখে বলে,
তোরা দুই পায়েরা সুখী থাকলেই আমি সুখী বোন। কখনো যদি কোনো সমস্যা হয় বাবাকে বলার আগে আমাকে বলবি। তোমাদের ভাই সবসময় তোমাদের পাশে ছিল, আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আচ্ছা ভাই। আর অল্প কিছু কথা বলে আবরার চলে যায়। রুচি বেগম তাকে কয়েকবার বলেছে দুপুরে লাঞ্চ করে যেতে, কিন্তু তার একটু তাড়া থাকায় সে লাঞ্চ করে যেতে পারে না। হানিয়া ভাইকে বিদায় দিয়ে লেগে পড়ে নিচের কাছে। বাসায় একটা কাছের লোক থাকা সত্ত্বেও হানিয়াকে একা হাতে ধোয়া কাটা বাছা সব নিজেকেই করতে হয়। এটাও তাকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম। রান্নাবান্না শেষ করতে করতে বেশ দেরি হয়ে যাওয়ায় তার শাশুড়ি প্রচণ্ড ক্ষেপে যায়। সে চিল্লাতে চিল্লাতে বলে, মহারানী, আজ কি দুপুরের খাবার রাতে পাবো নাকি রোজা রাখতে হবে? কয়টা বাজে খেয়াল আছে আপনার? হানিয়া মিনমিনিয়ে বলে, দুঃখিত আম্মু, একটু লেট হয়ে গিয়েছে। আপনারা ডাইনিং টেবিলে বসুন, আমি খাবারগুলো নিয়ে আসছি। লেট হবে কেন? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসেননি নাকি? নাকি ভাইকে দেখে সাহস বেড়ে গেছে? চিন্তা করো না, বাড়া সাহস কিভাবে কমাতে হয় আমি শায়লা তালুকদার তা ভালো করেই জানি। তার কথা শুনে সুহা ডাইনির মতো কিটকিটিয়ে হাসতে থাকে। মিসেস তালুকদারের চিৎকার চেঁচামেচি শুনে জাভিয়ানও নিচে নেমে আসে। হানিয়া আর চোখে একবার তার দিকে তাকায়, এই আশায় যদি জাভিয়ান তার হয়ে কিছু বলে, কিন্তু না, এমন কিছুই হয় না। হানিয়া মন খারাপ নিয়ে রান্নাঘরে গিয়ে খাবারের বাটিগুলো আনতে থাকে। সব আনা হলে সবাইকে ডাক দেয় খাওয়ার জন্য। হানিয়া সকলকে পাতে বেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। বিয়ের পর থেকে একদিনও সে সকলের সাথে বসে খায়নি। কেউ বলেওনি তাকে সকলের সাথে বসে খেতে। জাভিয়ান খেতে খেতে লক্ষ্য করে মনে খেতে বসেনি, তাই সে তাকে বলে, মাম মাম, তুমি খাবে না? বসনি কেন খেতে? রোজি বেগম তাকে বলে, আমি পরে খাবো, তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও তাড়াতাড়ি করে, না হলে আবার কিন্তু জ্বর আসবে। পরে কেন, এখনই বসো, সকলে একসাথেই খাই। আমাকে বললে খেতে, অথচ তোমার বউকে তো একবারও বললে না। তার কথা শুনে সকালে খাওয়া থামিয়ে দেয়। শায়লা তালুকদার কটমট করে রুচি বেগমের দিকে তাকান। সোহা একবার তাদের দিকে তাকিয়ে পুনরায় নিচের খাওয়া শুরু করে। জাভিয়ান একবার কোনা চোখ করে হানিয়ার দিকে তাকায়, তারপর রসি বেগমকে বলে, এখন কি জনে জনে ইনভাইট করা লাগবে খেতে? যার ক্ষুধা লাগবে সে খেয়ে নিবে, ওর হয়তো ক্ষুধা লাগেনি তাই বসিনি খেতে। তার কথা শুনে হানিয়া একটা তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর রসি বেগমের উদ্দেশ্যে বলে, হ্যাঁ মনি, আমার ক্ষুধা লাগেনি, তুমি বসে পড়ো সকলের সাথে। আমার ক্ষুধা লাগলে পরে আমি খেয়ে নিব। রসি বেগম তাকে পাত্তা না দিয়ে জাভিয়ানকে বলে, ও খেতে না বসায় তুমি যেমন ধরে নিলে ওর ক্ষুধা লাগেনি, তেমন আমিও তো বসিনি খেতে, তার মানে আমারও ক্ষুধা লাগেনি, লাগলে খেয়ে নিব। হানিয়া কিছু বলতে গেলে রোজি বেগম তাকে চোখ রাঙায়। জাভিয়ানের আর কিছুই বলার থাকে না। সে একবার রসি বেগম তো আরেকবার হানিয়ার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করে। কেটে যায় আরো একটা মাস। এই দিনগুলিতে জাভিয়ান হানিয়াকে আগের মতো না মারলেও খুব একটা ভালো ব্যবহার যে করেছে তাও না। হানিয়াকে না মারার কারণ হলো জাভিয়ানের বাবা বিদেশ থেকে ফিরে এসেছে, আর সে বাবার সামনে হানিয়াকে মারতে পারে না। একদিন হানিয়াকে ছোট্ট একটা ভুলের কারণে জাভিয়ান ওকে বকছিল, তখন তার বাবা আরসাল তালুকদার দেখে ফেলে তাকে, সে কি বকা দেয়। সেই পথে বাড়ির সবাইকে বলে হানিয়ার সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করে, মারা তো দূরের কথা, হানিয়ার কোনো ভুল হয়ে তাকে এসে যেন ভুলটা শুধরানোর সুযোগ করে দেয়। আর কেউ যদি পরবর্তীতে তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তাকে দেখে নিবেন সে। এই কারণে জাভিয়ান আর তার মা যতক্ষণ আরসাল তালুকদার বাড়িতে থাকে ততক্ষণ বেশি একটা কিছু করতে পারে না হানিয়াকে। কিন্তু যখন সে থাকে না তখন তো সোহা চলে গেছে নিজের বাড়ি। মন চাইলে সে এসে বেরিয়ে যায়, আবার মন চাইলেই চলে যায়। একদিন রাতে জাভিয়ান আর হানিয়া ঘুমিয়েছিল। রাত তখন 3টা। জাভিয়ানের ফোনটা সশব্দে বাজতে শুরু করে। জাভিয়ান ঘুমের ঘোরে ফোনটা তুলে কানে তোলে। হানিয়ার ঘুমটাও ভেঙে গেছে ততক্ষণে। জাভিয়ান ফোন কানে লাগানোর মিনিট 2 পর অপর প্রান্ত থেকে এমন কিছু শুনতে পায় যার কারণে সে লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে।
সেই সাথে ভীষণ ঘামতেও শুরু করে। হানিয়া তাকে এমন অস্থির হতে দেখে জাভিয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। এই কি হয়েছে? এমন অস্থির হয়ে গেলেন কেন? জাভিয়ান হানিয়ার কথায় জবাব দেয় না। সে ফোনটা কানে লাগিয়েই বলে। আমি 5 মিনিটের মধ্যে আসছি। জাভিয়ানের এহেন কথা শুনে হানিয়া চমকে যায়। কোথায় যাবে সে এত রাতে? জাভিয়ান কল কেটে বেড থেকে উঠে দাঁড়ায়। হানিয়া তাকে জিজ্ঞাসা করছে সে এত রাতে কই যাবে, কিন্তু জাভিয়ান তাকে কোনো উত্তরই দেয় না। সে নিজের মতো ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে এসে গাড়ির চাবি নিয়ে চলে যায় বাহিরে। হানিয়া এতবার জিজ্ঞাসা করলো, কিন্তু সে একটা টু শব্দ নিচের মুখ থেকে বের করেনি। হানিয়া বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চাওয়া দেখলো। একটা কথাই ভেবেছে, কই গেল এত রাতে মানুষটা এমন করে? আর ফোনই বা করেছিল কে? রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু জাভিয়ানের কোনো খোঁজ নেই। বাসার সবাই তাকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। হানিয়ার শাশুড়ি তো তাকে বকা দিতে দিতে বলে। কেমন বউ তুমি? স্বামী রাত বিরেতে বাইরে চলে যাচ্ছে, কই যাচ্ছে তা তুমি জানো না? তাকে আটকাতেও পারো না। এমন বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আপনাকে আরসাল তালুকদারের দিকে তাকিয়ে বলে, বারবার বলেছিলাম এই মেয়ে আমাদের পরিবারের যোগ্য না, তাও আপনি আমার একটা কথাও শুনলেন না। একেই আমার জাভিয়ানের বউ করে আনলেন। এখন দেখলেন তো ও কেমন জাভিয়ানের প্রতি উদাসীন। শায়লা তালুকদার জানেন তার ছেলে কেমন। হানিয়া যদি তাকে কিছু জিজ্ঞাসা করে, তার উত্তর যে জাভিয়ান দেবে না সেটা ভালো করেই জানেন, কিন্তু তাও সে এত কথা হানিয়াকে শুনিয়ে দিলেন। হানিয়া, রোজি বেগম আর আরসাল তালুকদার এতক্ষণ শুধু তার বকবকানি শুনছিল, কিন্তু এই পর্যায়ে আরসাল তালুকদার মুখে না খুলে আর পারলেন না। সে হালকা রাগ আর ভীষণ বিরক্তি নিয়ে বললেন, আহ, কি শুরু করলে শায়লা? ওর দোষ কই এখানে, একটু বলবে? তুমি চেনো না আমার ছেলেকে? তোমার কি মনে হয় আমার ছেলে কারোর ধার ধারে? আমি তোমাকে নিশ্চিত দিয়ে বলতে পারি, হানিয়া তোমার ছেলেকে এত রাতে বাইরে যেতে নিষেধ করেছিল, কিন্তু তোমার ছেলেই শোনেইনি। আর বললে না হানিয়া এই তালুকদার পরিবারের যোগ্য না, একদিন এই তুমিই বলবে হানিয়ার চেয়ে যোগ্য মেয়ে আর কেউ না। রোজি বেগম ভীষণ খুশি হন ভাইয়ের কথা শুনে। শায়লা বেগম পয়েন্ট মতো কথা খুঁজে না পেয়ে মিথ্যামিথ্যি রাগ দেখিয়ে নিচের ঘরে চলে যায়। আরসাল তালুকদার হানিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে বলেন, তোমার শাশুড়ি মায়ের কথা শুনে কিছু মনে করো না মা, এতদিন ধরে দেখছি, বুঝতেই পারছো উনি বুঝে কম চিল্লায় বেশি। কথাটা বেশ মজার সরেই বলেন, যার দরুন হানিয়া আর রোজি বেগম হেসে দেয়। আরসাল সাহেব নিচেও হেসে দেয়। সে বলে, এখন ব্রেকফাস্টটা করে নাও, আমাদের সবাইকে তো ধরে বেঁধে করালে, নিজে তো করলে না। এখন যাও, নিজেও করে নাও। জাভিয়ানকে নিয়ে চিন্তা করতে হবে না, সে তাড়াতাড়ি চলে আসবে। হানিয়া মিনমিনিয়ে বলে, বাবা, আমি উনি আসলে করি, প্লিজ। আমার গলা দিয়ে খাবার নামবে না। আরসাল তালুকদার হানিয়ার চিন্তার বিষয়টা বুঝতে পারে, তাই সে আর বেশি ঘাটায় না বিষয়টা। নিচের রুমে চলে যায়। জাভিয়ান ফিরতে ফিরতে সময়ের কাটা চেয়ে পৌঁছালো বিকেল 3টে। জাভিয়ানকে বেশ উস্কো খুস্কো লাগছে। হানিয়া তাড়াতাড়ি করে জামা কাপড় বের করে দিলে সে তা নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসলে হানিয়া তার জন্য খাবার নিয়ে আসে। জাভিয়ানকে খাবারের প্লেটটা দিতে গিয়ে দেখে তার হাতে বড়সড় একটা ব্যান্ডেজ। হানিয়া অস্থির হয়ে বলে, এ কি, আপনার হাত কাটলো কিভাবে? বেখেয়ালি থাকায় কেটে গিয়েছে। তুমি দাও প্লেটটা আমার কাছে। একটু খেয়াল করে কাজ করবেন না? আর এখন খাবেনই বা কিভাবে? জাভিয়ান বেশ ক্লান্ত থাকায় বেশি কথা বাড়াতে চায় না। সে বলে, তাহলে তুমিই খাইয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। খাইয়ে দিলে তাড়াতাড়ি দাও, না হলে মাম্মামকে ডাকো। মনি তো ঘুমোচ্ছে। তাহলে তুমিই দাও, না হলে চামচ আনো। বেশি কথা বলতে ইচ্ছে করছে না, মাথা ধরেছে। হানিয়া প্লেটের দিকে তাকিয়ে দেখে আজ রান্নায় মাছ হয়েছে। এখন যদি সে চামচ এনে দেয়, তাহলে চামচ দিয়ে জাভিয়ান মাছ কিভাবে খাবে? তাই সে সিদ্ধান্ত নেয় সেই খাইয়ে দিবে। সে জাভিয়ানের সামনে প্লেটটা রেখে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আসে।
তারপর ভাত মাখিয়ে লোকমা ধরে জাভিয়ানের সামনে জাভিয়ান ভেবেছিল হানিয়া তাকে খাইয়ে দিবে না, কিন্তু হানিয়া যখন ভাতের লোকমা তার মুখের সামনে ধরলো, না চাইতেও তার মনটা কেন জানি খুশিতে ভরে ওঠে। হানিয়া বলে, ভাতটা মুখে নিন আর বিসমিল্লাহ বলবেন কিন্তু শুরুতে। জাভিয়ান ভ্রু কুঁচকে বলে, তোমার কি আমাকে বাচ্চা মনে হয় যে এই সামান্য কথাটাও আমি জানবো না? কথাটা বলেই জাভিয়ান বিসমিল্লাহ বলে লোকমাটা মুখে নেয়। হানিয়া তাকে একটা ভেঙচি দিয়ে আবার লোকমা ধরে। দুর্ভাগ্যবশত তার এই ভেঙচি দেওয়াটা জাভিয়ান দেখে ফেলে। দ্বিতীয় লোকমাটা যখন মুখে নেয় তখন সে হানিয়ার হাতে বেশ জোরে একটা কামড় দেয়। হানিয়া ব্যথায় বলে, আহ, কামড় দিচ্ছেন কেন? ভেঙচি কাটলে কেন? তোমার ভাগ্য ভালো, হাতে কামড় দিয়েছি। ভীষণ ক্ষুধা পেয়েছে তাই, না হলে যেটা দিয়ে ভেঙচি কাটলে ওটাতেই কামড়টা পড়তো। হানিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। কথাটা সে কানে শুনলেও মস্তিষ্ক বিষয়টার সাথে সাথে বুঝতে পারে না। কয়েক সেকেন্ড পর সে বিষয়টা বুঝতে পারে, আর সেই সাথে তার মধ্যে এক আলাদা শিহরণ বয়ে যায়। ভাতের প্লেটে ধরে থাকা হাতটা হালকা কেঁপে ওঠে। জাভিয়ান তাকে এমন স্তব্ধ হয়ে থাকতে দেখে বলে, কি হলো? তাড়াতাড়ি দাও, আমি খেয়ে ঘুমাবো, বিকেলে একবার অফিসে যাব। হানিয়া এবার কাঁপা কাঁপা হাতে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে হানিয়া তার মুখে ধুয়ে দেয়। এটো প্লেট নিয়ে ঘর থেকে বের হয়ে এমন সময় জাভিয়ান তাকে পেছন থেকে ডাক দেয়। হানি। এই প্রথম জাভিয়ান একটু সুন্দর করে তাকে ডাকলো, কিন্তু হানিয়া ভ্রু কুঁচকে তার দিকে ফিরে বলে, হানিকে? হানিয়া আমার নাম, ডাকলে পুরোটা ধরে ডাকবেন। জাভিয়ান তার এমন রেগে যাওয়া দেখে অবাক হয়ে যায়, সেই সাথে মজাও পায়। সে বুঝতে পারে হানিয়া তার নামের শর্ট ফর্মটা পছন্দ করছে না। সে হানিয়াকে রাগাতে বলে, হানি তুমি, আর আমি তোমাকে হানি বলেই ডাকবো। যাই হোক, যার জন্য ডেকেছিলাম সেটা শোনো। হানিয়া দাঁত কিরমির করে বলে, বলেন পতিদেব, আর কি সেবা করতে পারি আপনার? বিয়ের পর তো একবারও নিজের বাবার বাড়ি যাওনি, তা যেতে চাও ও বাড়িতে? বিয়ের পর বাবার বাড়ি যেতে চায় না এমন মেয়ে খুঁজে পাওয়া মনে হয় কঠিন। হানিয়াও তাদের মধ্যে একজন। সে খুশি হয়ে বলে, হ্যাঁ, যেতে চাই তো। আপনি নিয়ে যাবেন আমাকে? আমি যেতে পারবো না, কিন্তু তোমাকে যাওয়ার পারমিশন দিচ্ছি, চাইলে কিছুদিন থাকতে পারো। জাভিয়ানের এই কথাটা শুনে হানিয়ার সব খুশি কর্পূরের ন্যায় উড়ে যায়। সে মুখটা কালো করে বলে, আচ্ছা থাক, আমারও আমারও তাহলে যাওয়া লাগবে না। কথাটা বলে সে চলেই যাচ্ছিল। জাভিয়ান তাড়াতাড়ি করে তার কাছে এসে তার হাত টেনে ধরে তাকে নিচের দিকে ঘুরায়। তারপর বলে, যাবে না কেন? যেতে হবে তোমাকে। কেন যাব? বিয়ের পর প্রথমবার বাবার বাড়ি যাব, তাও বরকে ছাড়া। হাহ, এর যে ভালো না যাওয়া। জাভিয়ান ভেবে দেখে কথাটা ঠিকই বলেছে হানিয়া। বিয়ের পর প্রথমবার হানিয়া যাবে বাবার বাড়ি। সে যদি না চায় তাহলে এটা নিয়ে অনেক কথা হবে। মির্জা বাড়ি আর তার বাবাও এটা নিয়ে সন্দেহ করতে পারে। তাই সে না চাইতেও বলে, আচ্ছা ঠিক আছে, আমিও যাব, কিন্তু একদিনের বেশি থাকতে পারবো না কিন্তু। এর চেয়ে ভালো না যাওয়া, মাত্র একদিন। দুই একটা দিন বেশি থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? জাভিয়ান এবার রেগে গিয়ে বলে, যাও, তোমার যাওয়াই লাগবে না। ভাবলাম বিয়ের পর একবারও যাওনি, তাই যাওয়ার সুযোগ করে দিলাম, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম। মানুষকে বসতে দিলে খেতে চাই, খেতে দিলে শুতে চাই। কথাটা বলে জাভিয়ান হানিয়াকে ছেড়ে বেডে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। হানিয়া ভাবে থাক, পাগলকে খেপানো ঠিক হবে না। জাভিয়ান একদিন পরেই চলে আসবে নে, সে না হয় কিছুদিন থেকে যাবে। সে জাভিয়ানকে বলে, আচ্ছা আচ্ছা, সরি। আপনি একদিনই থাকুন, তাও থাকবেন কিন্তু। জাভিয়ান হানিয়ার কথাটা শুনে বালিশে মুখ গুজে একটা বাঁকা হাসি দেয়। হানিয়ার চেয়ে এখন এই বাড়িতে থাকাটা অসম্ভব না। অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তার, এবং তার জন্য হানিয়াকে এই বাড়ির বাহিরে পাঠাতেই হবে তাকে। সে বালিশে মুখ গুজে বলে, আজকে রাতের মধ্যে প্যাকিং করে রেখো, আর এখন যাও, আমি ঘুমাবো। আচ্ছা। কথাটা বলেই হানিয়া দরজা একটু চাপিয়ে দিতে নিচে চলে যায়। বোকা হানিয়ার মাথা এটা আসলো না
জাভিয়ান কেন এত তড়িঘড়ি তাকে বাপের বাড়ি পাঠাচ্ছে। জাভিয়ান বিকেলে ঘুম থেকে উঠে অফিসে যায়। রাত 9টার দিকে ফিরেও আসে। রাতে ডিনারের সময় সে সকলের সামনে বলে, আমি ভাবছিলাম আমাদের বিয়ের পর তো হানিয়া একদিন ওদের বাড়িতে যায়নি, তাই কাল ওকে আমি ওদের বাড়িতে নিয়ে যাব। আমি একদিন থেকে চলে আসবো, ও না হয় কিছুদিন থাকলো। তোমরা কি বলো? আরসাল তালুকদার বলেন, বাহ, এতদিন তাহলে তোমার বুদ্ধিশুদ্ধি হলো। যাই হোক, তুমিও কয়েকদিন থেকে যেও হানিয়ার সাথে। নো পাপা, নতুন একটা ডিল হাতে নিয়েছি, ছুটি নিলে ওটাই প্রবলেম হবে। ওটা না হয় আমি দেখে নিলাম। তোমার শরীর এমনিতেই ভালো না, আমি তোমাকে এটার পারমিশন দিতে পারছি না। জাভিয়ান কিছুটা গম্ভীর হয়েই কথাটা বলে। হানিয়া চুপচাপ জাভিয়ান আর তার শ্বশুরের কথোপকথন শুনছে। জাভিয়ানের শেষের কথাটায় তার একটু হাসি পায়, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগায় মনটা ভরে যায়। বাবার প্রতি কতটা কনসার্ন সে। আরসাল তালুকদার ভ্রুকুচকে বলে, আমি তোমার বাবা, ও তুমি কি না আমার অফিসে আজকেই যেতে পারমিশন দিবে না? জাভিয়ান খেতে খেতে বলে, হ্যাঁ, দিব না। নিজের অফিসের দিকে তো অনেক যত্ন করলে, এতগুলো বছর এখন শরীরের দিকে একটু যত্ন নাও। তোমার কিছু হলে তোমার বন্ধু ডাক্তার আঙ্কেল তো বকাগুলো আমাকে দেয়, তোমাকে না। আরসাল তালুকদার এই পর্যায়ে হেসে দেয়। কথাটা অবশ্য জাভিয়ান সত্যিই বলেছে। তার বন্ধু আবিদ হোসেন বাল্যকালের বন্ধু, পেশা একজন হার্ট সার্জন। আরসাল তালুকদার ও তালুকদার পরিবারের যাবতীয় চিকিৎসা সেই করে থাকেন। বছর দুয়েক আগে কোনো একটা কারণে মিস্টার তালুকদারের বড়সড় একটা হার্ট অ্যাটাক হয়। বাঁচার চান্স খুবই কম ছিল তখন। আল্লাহর রহমতে সেইবার বেঁচে যান সে, কিন্তু ডাক্তাররা বলে দিয়েছেন তাকে কাজের চাপ একদমই না নিতে, পারলে এবার অবসরে যেতে। কিন্তু কাজপাগল আরসাল তালুকদারের সেটা কি করতে পারে? কাজ তার জন্য এক প্রকার নেশা। এই নেশার কারণেই মাঝে মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়েন। তখন আবিদ সাহেব বন্ধুকে তো কিছু বলেন না, কিন্তু সব রাগ ছাড়েন জাভিয়ানের উপর। মূলত এই কারণে জাভিয়ান ওই কথাটা বলেছে। আরসাল তালুকদার বলেন, রোজি বেগমেরও কোনো আপত্তি নেই, কিন্তু এত ভালো কিছু সহ্য হলো না শায়লা বেগমের। সে কর্কশ গলায় বলে, ও যাচ্ছে যাক, তোমার যাওয়ার কি কোনো দরকার আছে জাভিয়ান? তুমি ওখানে গিয়ে থাকতে পারবে? যেই মিডিল ক্লাস ফ্যামিলির ওদের দেখলাম বিয়ের সময়, একটা এসিও তো নেই সেখানে। তুমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে যাবে বেটা। শায়লা বেগমের কথা শুনে হানিয়ার মনটা খারাপ হয়ে যায়। সে চুপচাপ রান্নাঘরে চলে যায় একটা বাহানা দিয়ে। সকলেই তার মন খারাপ করার বিষয়টা বুঝতে পারে। আরসাল তালুকদার একটু রেগে গিয়ে বলেন, এই কথাগুলো না বললে কি হচ্ছিল না? এত চিপ মেন্টালিটি কেন তোমার শায়লা? জাভিয়ান সব দিক থেকে ভেবেই তো যাচ্ছে ওর শ্বশুর বাড়ি, তাহলে তুমি শুধু শুধু এই কথাগুলো বললে কেন? দেখলে তো মেয়েটা মন খারাপ করে গেল। শায়লা বেগম রবি সিনের থেকেও বেশি তেজে জ্বলে ওঠে আরসাল তালুকদারের কথা শুনে। সে খানিকটা চিৎকার দিয়ে বলে, কি? আপনি আমাকে ওই মেয়েটার জন্য চিপ মেন্টালিটির মানুষ বললেন? কি ভুল বলেছি আমি বলেন? ওরা তো মিডিল ক্লাসেই, একটা এসি পর্যন্ত নেই। সেখানে গিয়ে যদি জাভিয়ান অসুস্থ হয়ে যায় তখন তাকে কে দেখভাল করবে? জাভিয়ান এতক্ষণ চুপ থাকলেও এখন কেন জানি আর চুপ থাকতে পারে না। সে তার মাকে বলে, মম, একটা কথা বলো তো, এই নভেম্বর মাসের মাঝামাঝিতে তুমি কয়দিন রাতে এসি ছেড়ে ঘুমাও? জাভিয়ানের এই কথায় শায়লা বেগমের সব চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যায়। ঠিকই তো, এই নভেম্বর মাসের মাঝামাঝিতে এসি কি আসলেই লাগে? সেখানে যেখানে একটি গভীর রাত হলেই ফ্যানটাও বন্ধ করে কাঁথা বা পাতলা কম্বল দিয়ে দেওয়া লাগে। যদিও গ্রাম অঞ্চলের কথা আলাদা, সেখানে তো সন্ধ্যার পরপরই ভীষণ শীত চাপটে ধরে। শায়লা বেগমের কথা বলছে না দেখে জাভিয়ান নিচেই বলে, আশা করি তুমি তোমার জবাব পেয়ে গেছো। আর আরেকটা কথা বললে না, আমি অসুস্থ হলে আমার দেখভাল করবে কে? এটার জবাবও আমি দিচ্ছি। তোমার তো আমাদের নিয়ে কখনোই এত মাথা ব্যথা ছিল না। আমাদের অসুখ বিসুখ হলে মাম্মামি আমাদের দেখভাল করতো।